সারার চোখে হালকা পানি এলো, তবে তা গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। প্রিয়তার সাথে চলে গেল। সারা আর রাহানের বিয়েটা খুব সুন্দর করে হয়ে গেল। একটু তাড়াহুড়ো সইতে হয়েছে। বেলা এখন 2টা। সারার বিয়ে শেষে ওদের একসাথে বসানো হলো। ততক্ষণে প্রিয়তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে বিয়ে মির্জা। কেউ কেউ অবাক হলো, কেউ আবার প্রশংসা করলো। অবাক হওয়ার অবশ্য কারণ রয়েছে, সাথে প্রশংসা করারও। সবাই প্রিয়তাকে এটা সেটা দিচ্ছে, কেউ আবার আগেই দিয়ে দিচ্ছে। প্রিয়তার পাশেই আম্বিয়া মির্জা বসে আছে, কিন্তু হঠাৎ করেই উনি উঠে চলে গেল। প্রিয়তার এবার ভীষণ অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে পরিচিত মুখ খুব কমই আছে, তাও আবারও সবাই দূরে দূরে। শুধু মাইশা একটু কাছে আছে, তাও মাইশা নিজেও অসুস্থ। তাকে তার মা সুফিয়া বেগম আগলে দাঁড়িয়ে আছে। আয়ান নেই, এখানে থাকলে ঠিক বোনের পাশে দাঁড়িয়ে থাকতো। আর আয়না, সে তো ইনিয়াকে নিয়ে হয়রান। রাহাত নিজেও হয়তো কোথাও কাজ করছে। প্রিয়তা সবার সাথে হেসে হেসে কথা বলছে, তবে ভেতরে ভেতরে ভয়ে লজ্জায় আড়ষ্ট। ঠিক তখনই কোথা থেকে যেন এক বলিষ্ঠ শরীরের লোক প্রিয়তার পাশে থপ করে বসে গেল। প্রিয়তার ভাবনার বিভোর ছিল, তাই হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে উঠে সরে বসতে চাইল। তবে পাশে বসা সুদর্শন পুরুষটা সাদনান তা হতে দিল না। নিজের দানবীয় হাতখানা বউয়ের কোমর চেপে ধরে। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে দেখে নিল ব্যক্তিটাকে, যে এখন কি সুন্দর হেসে হেসে সামনের কিছু লোকের সাথে কথা বলতে ব্যস্ত। প্রিয়তা সাদনানকে দেখে একটু স্বাভাবিক হলো, ধীর স্থির করে নিজেকে। আমি আছি না, এত নার্ভাস কেন হচ্ছিলে? আগে ছিলেন না। কে বলেছে? না থাকলে দেখলাম কি করে তুমি নার্ভাস? প্রিয়তা এবার থমথমে খেলো, তবে পরেক্ষণেই কিছু মনে হতে জিজ্ঞেস করলো, তাহলে তখন আসলেন না কেন? ছিলাম, তুমি দেখোনি। প্রিয়তার কথা বাড়ায় না, চুপটি করে থাকে সাদনান নিজেও। বিকেল 5:30টার দিকে সারাকে বিদায় দিবে, সবাই তোড়জোড় করছে। বাড়ি কাছে হওয়াতে তেমন কেউ তাগাদা দেয়নি, কিন্তু এখন তো রাত হয়ে আসছে, যাওয়া দরকার। কিন্তু এখন তো রাত হয়ে আসছে, যাওয়া দরকার। কিন্তু সারা, সে তো কতক্ষণ বড় ভাই, কতক্ষণ ছোট ভাই, আর কতক্ষণ মা, একে একে সবাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যাচ্ছে। কত সুন্দর করে নাচ সেজে দিয়েছিল পার্লারের মেয়েগুলো, নিজে দেখিয়ে দেখিয়ে বলে সেজেছিল, কিন্তু এখন সেই সাজের 12টা বেজে গিয়েছে। বেশ অনেকটা সময় পর রাহানের বাবা আরজান মির্জাকে ইশারায় কিছু বোঝাতেই তিনি এগিয়ে এসে মেয়েকে আগলে নিয়ে রাহানের হাতে মেয়েকে তুলে দিল। রাহান হাতটা শক্ত করে ধরে সেভাবেই গিয়ে গাড়িতে বসে। সাদনান সেদিকে এগিয়ে যায়, রাহানকে কঠিন স্বরে কিছু বলে, যার সারার কানে যায়, কিন্তু ততটা গুরুত্ব দেয় না। রাহান মুচকি হেসে আশ্বাস দিয়ে জানালো, তোমাদের মতো এত বিলাসবহুল জীবন হয়তো দিতে পারবো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। গাড়ি ছেড়ে দিল। সাই সাই করে গাড়ি ছুটে দৃষ্টির আড়াল হলো। সাদনানের চোখ হতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাড়ির প্রতিটা সদস্য কেমন যেন চুপচাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। সালিয়া বেগম ততক্ষণ কেঁদে কেটে ক্লান্ত হয়ে গেছে, চুপ করে আছে। তিনি ওনাকে নিয়ে সুফিয়া বেগম আর প্রিয়তাও ভেতরে চলে গেল। আস্তে আস্তে জায়গাটা জনমানবহীন হয়ে গেল। সারা রিধির সাথে ভিডিও কলে কথা বলছে। এই ঘন্টা খানিকক্ষণ হবে। মেয়েটা কয়েকটা মেয়ে মিলে সারাকে এখানে রেখে গিয়েছে। সারা এখন একটা স্লিভলেস ব্লু কালার শাড়ি পরে আছে। শাড়িটা রাহানের মা দিয়েছে। মহিলা খুব ভালো মানুষ, সারা জানে। সারা রিধির সাথে কথা বলে ফোন কাটতেই দরজায় কেউ কড়া নাড়ে। সারা মাথায় ভালো করে ঘোমটা টেনে বসে। রাহানের মা এসেছে, হাতে খাবারের থালা। সারার বুঝতে বাকি থাকে না খাবার তার জন্যই এনেছে। আজ সারাদিন নিশ্চয়ই কিছু খেতে পারোনি, খাবারটা চট করে খেয়ে নাও, নাকি আমি খাইয়ে দেব? রাহানের মা জানতে চাইল। সারা সহসাই একটু অবাক হলো, তবে মুখে বলল, না না, আমি পারবো, আপনি ঘুমিয়ে পড়ুন গিয়ে, রাত তো অনেক হয়েছে। বাবা কোথায় আপনারা? খেয়েছেন? পাগলি মেয়ে, সবে তো 1:30 বাজে, আমরা এখনো কেউ খাইনি। তোমার খাবারটা আরো আগে দিতাম, কিন্তু এত কাজ, সব একা হাত। না মা, কোনো সমস্যা নেই, আপনি যান, খাবার খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। সারার কথা শুনে তিনি মুচকি হেসে খাবারের প্লেটটা সেন্টার টেবিলে রেখে সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রস্থান নিলেন। সারা দরজাটা হালকা ফিরিয়ে এসে হাতটা ধুয়ে খেতে বসে গেল। পেটেও তার ভীষণ ক্ষুধা ছিল, তাই কোনো দিকে আর তাকালো না। খাওয়ার মাঝে সারার কাশি উঠে গেল, আর ঠিক তখনই কেউ পানির গ্লাস ধরে সারার সামনে। সারা না দেখে পানি নিয়ে খেয়ে নিল, কিন্তু পানি খাওয়ার পর গ্লাস রাখতেই গিয়ে হঠাৎ কিছু মনে পড়তেই মাথা তুলে তাকাতেই দেখা মেলে স্বামী নামক ব্যক্তিটার।
রাহান বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। সারা লজ্জা পেল। মুখ ফিরিয়ে উঠে যেতে নিলেই রাহান হাত ধরে আটকে দেয়। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, খাবার ফেলে কোথায় যাচ্ছ? আমার খাওয়া শেষ। আচ্ছা, কিন্তু আমার খাওয়া শেষ হয়নি। বসে আমাকে খাইয়ে দাও। সারা চমকে উঠল। হাতটা মোচড়া মুচড়ি করে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আনতে হবে না, তোমার হাতেরটাই খাইয়ে দাও। সারা আর কোনো বাক্য প্রয়োগ করলো না। সেভাবেই বসে খাবার থালাটা হতে খাবার নিয়ে রাহানকে খাইয়ে দিল। রাহান তৃপ্তি করে খেলো। সাথে খাওয়ার ফাঁকে সারার হাতে কামড় আর নিজের দানবীয় হাতের বেহায়া স্পর্শ তো আছেই। সারা দাঁতে দাঁত চেপে সহ্য করে। তবে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে মেয়েটার দেহ মঞ্জুরে। খাবার শেষ এঁটো থালা রেখে নিজের হাত ধুয়ে রাহানের মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। রাহান পুরোটা সময় বউয়ের দিকে তাকিয়ে রয়। বিছানায় ফেলে রাখা গোলাপের পাপড়ি হাতে সারার উপর সেগুলো ছুঁড়ে ফেলে। সারা তবুও ফিরে তাকায় না। যেই মেয়েটা কাল অব্দি লজ্জা পাচ্ছিল না, আর এখন এখানে এসে লজ্জায় বারংবার আড়ষ্ট হচ্ছে। সারা নিজের চুলগুলো সেগুলো সুন্দর করে আঁচড়ে বিনুনি করে। রাহান ততক্ষণে বউয়ের একদম নিকটে এসে দাঁড়িয়ে। সারা মিররে দেখলো, কিন্তু তবু কোনো প্রতিক্রিয়া করে না। কিন্তু ভেতরে ভেতরে ঠিক অস্বস্তি বোধ করে। গলার নিচে নাকের ডগায় ঘাম চিকচিক করছে। রাহান সবটা অবলোকন করলো। আলকুচি নিজের দু হাত সারার বাহুর উপরে রেখে নিজের দিকে ফিরালো। সারা চোখ বন্ধ করে নিল। রাহান হাসলো। এই মেয়ে ফোনে কি না ফরফর করে এই মেয়ে ফোনে কি ফরফর করেই না কত কথা বলতো, আর এখন দেখো লজ্জায় তাকাতেই পারছে না। ঘুমিয়ে পড়বো। সারার কি হলো কে জানে, শক্ত করে জড়িয়ে ধরলো রাহানকে। রাহান যেন নিজের উত্তর পেয়ে গেল। এতদিনের জমানো ভালোবাসা সব দিয়ে বউকে উজাড় করে ভালোবাসলো। প্রিয়তা নিজের হাতের প্রেগনেন্সি কিটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাম চোখের পানি টলমল করছে, কিন্তু তার দৃষ্টি তার অনড়। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। কোনো রকম ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এসে হাতের যন্ত্রটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় বসে পড়ল। আলতো করে নিজের ডান হাতটা পেটের ছোঁয়াতে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে বাম চোখ হতে। অতঃপর কিছু বিড়বিড় করতে করতে বিছানার শুয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। রাত তখন প্রায় 10:30টার মতো বাজে। সাদান মাত্রই রুমে এলো। হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। গায়ের ঘামে ভেজা চপচপে সফেদা রঙের পাঞ্জাবি গা হতে একটানে খুলে সোফায় রাখে। দৃষ্টি তার বউয়ের দিকে, যে এখনো দু হাতের কনুই ভাঁজ করে ঘুমিয়ে আছে। সাদনান সেদিকে কতক্ষণ তাকিয়ে থেকে ব্যালকনি হতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে প্রায় আধ ঘন্টা পর বেরিয়ে এলো গায়ে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল পেঁচিয়ে। বাম হাত কোমরে রেখে ডান হাত দিয়ে মাথার চুলগুলো ঝেড়ে নিচ্ছে। সাদনান এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই চোখে পড়ল ঘণ্টাখানেক আগে রাখা প্রিয়তার সেই যন্ত্রটা, যেটা স্পষ্ট লাল দুটা দাগ জলজল করছে। সাদনান কাঁপা কাঁপা হাতে সেটা নিজের হাতে নিল। চোখ দুইটা লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। সাদনান নিঃশব্দে সেটা আগের স্থানে রেখে দিল। ড্রেস চেঞ্জ করে বউয়ের পাশে শুয়ে বউকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়তা হালকা কেঁপে উঠল, তবে ত্রন্দা ছুটে না। নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। সাদনান আবারও বউয়ের কপালে চুমু খেলো, আর অমনি প্রিয়তা ধপ করে চোখ খুলে ফেললো। সাদনানকে নিজের পাশে দেখে ছাড়িয়ে উঠে বসলো। সাদনান নিজে উঠে বসে। সে অপলক বউয়ের ছোট গোলগাল মুখখানার দিকে তাকিয়ে রইল, যেই চোখ দুটায় তার জন্য অভিমান স্পষ্ট। এই অভিমান সে কবে শেষ করতে পারবে, কবে ভাঙতে পারবে এই অভিমানের পাহাড়? তাড়াতাড়ি ফিরলেন? কাজ শেষ। প্রিয়তার মুখটা আরো ছোট হয়ে এলো। কাজ শেষ হয়েছে তাই তাড়াতাড়ি ফিরে এসেছে। লোকটা কেন অন্য কিছু বলল না? চাইলেও তো অন্য কিছু বলতে পারত। প্রিয়তা বেশি কিছু আর ভাবলো না। নুয়ে রাখা মাথাটা উঁচু করে জানতে চাইল। খাবার? খেয়ে এসছি। সাদনানের ছোট্ট জবাব। প্রিয়তা নিজেও ছোট করে বলল, ও। অতঃপর ড্রেসিং টেবিলের উপর দৃষ্টি যেতেই দেখলো যন্ত্রটা সেভাবেই পড়ে আছে, যেভাবে সে রেখে এসেছিল। যা দেখে মনটা দ্বিগুণ খারাপ হলো। লোকটা যে এত অমনোযোগী। পাশ ফিরে শুয়ে পড়তে চাইল, কিন্তু সাদনান তা হতে দিল না। নিজের শক্ত হাতের সাহায্যে টেনে নিয়ে আসে নিজের বক্ষে, শক্ত করে চেপে ধরে প্রিয়তাকে। প্রিয়তা ছুটতে চাইল না, কোনো রকম শব্দও করল না, পড়ে রইল সেভাবে। সাদনান বউয়ের এলোমেলো চুলের ফাঁকে চুম খেলো, মৃদু স্বরে জানতে চাইল,
চুল বিনুনি করনি কেন? ইচ্ছে করেনি। সাদনান হাসলো, তবে শব্দহীন হাসি। বউয়ের অভিমান এবার বেশ জোরালো। কিভাবে ভাঙবে এটা ভেবে একটু চিন্তিত হলো। থমকানো মুখ করে বউকে নিজের থেকে ছাড়িয়ে নিল। এগিয়ে এসে চিরুনি নিয়ে প্রিয়তাকে পাশ ফিরিয়ে বসিয়ে চুল আঁচড়াতে লাগলো। প্রিয়তা চুপ করে রইল। সাদনানের একটু কষ্ট হলো লম্বা চুলগুলো বিছানায় বসে আঁচড়াতে, তবে শেষমেশ সফল হলো। লম্বা একটা বিনুনি করে দিল। চিরুনি ঢিল ছুঁড়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বউকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রিয়তা তখনও চুপ করে রইল, তবে ভেতরে ভেতরে ঠিক ভেঙে গুড়িয়ে এলো। রোজকার ন্যায় শরীরে মৃদু কম্পন হলো, তবে শক্ত হয়ে বসে থাকে। সাদনান সবটা অনুভব করতে পারল। বউয়ের ঢোলা ঢালা কুর্তি ঘাড় হতে সরিয়ে উন্মুক্ত ঘাড়ে নিজের পুরুষালী শক্ত অধর ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, এত অভিমান করলে চলে? জানো তো, কিছু পেলে কিছু দিতে হয়। এই কয়টা মাসই তো বাবাকে বিপদে নিয়োগ করছে, আর আমি এরপর পদত্যাগ করছি। কথাটা প্রিয়তার কর্ণপাত হতে প্রিয়তা নড়াচড়া করে ছুটতে চাইল। কিছু বলবে তার আগে সাদনান আগের চেয়ে দ্বিগুণ চেপে ধরে নিজের সাথে অতঃপর বলল, নড়চড় নয়, আগে সবটা বলি। ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদত্যাগ করছে, যেখানে আমাকে সিলেকশন করা হয়েছে। প্রিয়তা এবার অবাক হলো, সাথে ভীষণ খুশি। সাদনানের বাঁধন ততক্ষণে হালকা হয়ে গিয়েছে। প্রিয়তাও সেই সুযোগে ফিরে জড়িয়ে ধরল সাদনানকে। সাদনান নিজেও শক্ত করে জড়িয়ে ধরে। বউ তার ভীষণ আদুরে, একটু আদুরে স্পর্শ করলেই গলে যায়। এখন বলো, তুমি কেন বলোনি আমি বাপ? আপনি বাবা হবেন আর আমি মা। সাদনান বলার আগেই প্রিয়তা বলে ফেলে। সাদনান বউয়ের কণ্ঠে স্পষ্ট লজ্জার আভাস পেল। প্রিয়তা কথাটা বলেই জোরে জোরে শ্বাস টানে, যা সাদনানকে আরো মাতাল করে। নিজের সাথে আরো কিছুটা চেপে ধরে বউকে। আদর চাই? সাদনানের কথার বিপরীতে কোনো জবাব দিল না, তবে আরো নুয়ে গেল। সম্মতির লক্ষণ দেখা দিল। সাদনান এর ভ্রু কুঁচকে এলো। এই মেয়ে তাকে পাগল কেন করছে? যদি কোনো সমস্যা হয়ে পড়ে, আর বউয়ের শরীরের অবস্থা যা, তাকে সামলাতে পারবে তো? সহ্য করতে পারবে যদি কিছু হয়? কিচ্ছু হবে না। সাদনান কিছুটা চিন্তিত কণ্ঠে জানতে চাইল। সাদনান বউয়ের এরূপ কথায় এমন রোমাঞ্চকর মুহূর্তেও হাসি পেল, যার একটু গভীর স্পর্শে বারবার মেয়ে মূর্ছা যায়। সেই মেয়ে কি বলছে হয়তো নিজেও জানে না। সাদনান বউয়ের আবদার পূর্ণ করলো, তবে যতটা করলে কোনো সমস্যা হবে না ঠিক ততটাই। সারা আর প্রিয়তার অনার্স দ্বিতীয় বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। প্রিয়তার এখন ভরা পেটে 9 মাস হতে চলেছে। যে কোনো সময় যা কিছু হতে পারে ডক্টর বলেছে। আজ শেষ পরীক্ষা। প্রিয়তার পরীক্ষা হল থেকে বেরিয়ে এলো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, সাথে পেটেও হালকা চিনচিন ব্যথা অনুভব করছে, তবে বিষয়টা পাত্তা দিল না। পরীক্ষাগুলো শরীর সালামতে দিতে পেরেছে, এতেই খুশি। সারা প্রিয়তা ভার্সিটির ভবন হতে বেরিয়ে এলো। আজ তাদের হলে কবির স্যার ছিল, ভীষণ সাহায্য করেছে প্রিয়তাকে। যতই হোক প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা, হোক না একতরফা, তবুও তো ভালোবাসা। যদিও এখন কবিরের সপ্তাহ জুড়ে তার বউ আর ছেলে। প্রিয়তার মাঠের মাঝখানে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে ওঠে। পড়ে যেতে নিলে সারা নিজের হাতের সব ফেলে আগলে ধরল প্রিয়তাকে। বাহিরে ওদের গাড়ি অপেক্ষা করছে। প্রিয়তা নিজেকে সামলে চোখগুলো বন্ধ করে রাখলো। ততক্ষণে অনেক মানুষ জড়সড় হয়েছে। কেউ কেউ বাতাস দিচ্ছে, তো কেউ কেউ আবার পানির বোতল এগিয়ে পানি খাইয়ে দিল। তবে প্রিয়তার শরীর সায় দিল না। তার পেটে প্রচুর ব্যথা শুরু হলো। নাক মুখ কুঁচকে নিয়ে সারার বাহু খামচে ধরে কোনো রকম বলল, তাড়াতাড়ি গাড়িতে চলো। সারা শুনল। এক হাতে বোরখা হিজাব পরিহিত প্রিয়তাকে আগলে আর এক হাতে প্রিয়তার ফাইল সহ নিজেরটা নিয়ে নিল। তবে গেট টপকে যাওয়ার আগে কোথা থেকে যেন সাদনান হন্তদন্ত হয়ে ছুটে এলো। এসেই বউকে জাপটে জড়িয়ে ধরলো। সাথে তার নিজস্ব সিকিউরিটি তো আছেই। পাশেই একটা মন্ত্রিসভা ছিল, আর সেখানেই ছিল প্রিয়তাকে না জানিয়ে রাখা তার গোপন সিকিউরিটি। তাকে 5 মিনিটের আগে ফোন দিয়ে এখানকার খবর জানিয়েছে। সাদনান ড্রাইভারকে রেখে 10 মিনিটের রাস্তা 4 মিনিটে চলে এসেছে হয়তো। পেছনে পেছনে এসেছে তার জন্য বরাদ্দকৃত সিকিউরিটি। সাদনান কোলে তুলে নিল প্রিয়তাকে, গাড়িতে বসিয়ে দিল। সারাও পাশে বসে। প্রিয়তা ততক্ষণে ব্যথায় ছটফট করছে। সাদনানের বুকের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে। সে ড্রাইভারকে তাগাদা দিতে লাগলো, মাম্মা, পাপ্পা আসবে না? আসবে তো সোনা, তুমি রেডি হয়ে আপু আর ভাইয়ের কাছে যাও।
3 বছর বয়সী পা দেওয়া ছেলেটা মায়ের কথা মতো কাজ করে, রেডি হয়ে নেয় মায়ের হাতে। চেহারাটা দেখতে একদম সামনে দাঁড়ানো মায়ের কার্বন কপি, কিন্তু গায়ের রং আর শরীরের গঠন ঠিক বাবার। যেমন ফর্সা তেমনি লম্বা। বয়স 3 হলেও দেখতে 5-6 বছরের একজন ছেলে মনে হবে। 17 বছর বয়সী একজন কন্যা, এখন 25 বছর বয়সী প্রাপ্তবয়স্ক নারী। প্রিয়তার ছেলে প্রহরকে রেডি করে দিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল। হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পরনে শাড়ি পরার সব প্রয়োজনীয় জিনিস। শাড়ি তো আর ওয়াশরুমে পরা যায় না, তাই বিছানার উপর লাল পাড়ের সাদা রঙের রাখা শাড়িটা পরতে মনোযোগী হলো। শাড়ি পরার শেষে কুচিগুলো নেড়ে চেড়ে ঠিক করার চেষ্টা করলো, আর ভাবলো বাকিটা নিজে গিয়ে কাউকে দিয়ে ঠিক করে নিবে, কিন্তু সেটা আর করতে হলো না। তার আগেই একজোড়া বলিষ্ঠ দানবীয় হাত শাড়ির কুচি ঠিক করতে দেখা গেল। প্রিয়তার মুখখানা খুশিতে চকচক করে ওঠে, তবে নিচে হাঁটু কেড়ে বসে থাকা বলিষ্ঠ পেঠানো শরীরের মানবটার দিকে দৃষ্টি যেতেই হাসি হাসি মুখটা বেস্বাদময় হয়ে উঠল। হাতের পেশিগুলো ঘামে ভেজা, সাথে গলায় ঘাড়ে ঘাম চিকচিক করছে। সাদনান প্রিয়তার কোনো রকম রেসপন্স না পেয়ে মাথা তুলে উপরে তাকালো। প্রিয়তার ভাবুক আর মলিন মুখ দেখে মুচকি হাসলো। প্রিয়তা সাদনানের হাসি নজরে পড়তেই দৃষ্টি এলোমেলো ফেলে। সাদনান ইশারার উপর দিক থেকে ঠিক করতে বলে প্রিয়তাকে। প্রিয়তা তাই করে। সাদনান কুচি ঠিক করে উঠে দাঁড়িয়েই হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে জানতে চাইল। প্রহর, প্রিয়তা ততক্ষণে পাশেই সেন্টার টেবিল হতে পানির গ্লাস নিয়ে সাদনানের হাতে দিয়ে জানালো, ইনিয়াদের কাছে পাঠিয়েছি। তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সাদনান পানি শেষ করে গ্লাস প্রিয়তার হাতে দেয়। গায়ের সাদা রঙের পাঞ্জাবিটার উপরে পড়ে থাকা কালো কুর্তাটা খোলে। পরপরই পাঞ্জাবিটা এক টানে গা হতে খুলে সোফায় ফেলে টাওয়াল দিয়ে ওয়াশরুম চলে গেল। বড় আসবে না? সাদনান ওয়াশরুম হতে বেরিয়ে এলেই প্রশ্নটা করে প্রিয়তা। সাদনান কোনো জবাব দিল না, চুপ করে রইল। সে জানে প্রিয়তা এতক্ষণ হাত গুটিয়ে নিশ্চয়ই বসে নেই, তাই জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। প্রিয়তা এবার ফুঁসে ওঠে, এগিয়ে এসে সাদনানের ঠিক বরাবর দাঁড়িয়ে আবার বলল, আপনি তো বলেছিলেন মনিকে নিয়ে আসবেন, তাহলে? সবটা তো জেনেই গিয়েছো। কিন্তু এটা কোনো কথা ছিল না। আপনি কথা দিয়েছিলেন নিয়ে আসবেন বলে। সাদনান কোনো প্রত্যুত্তর করে না। কি জবাব দেবে? সে তো নিজের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু শেষমেশ সফল হতে পারলো না, নাকি তাকে সফল হতে দিল না তার ভাগ্য। সাদনানের খুব করে আজ থেকে 1 মাসের আগের কথা মনে পড়ে গেল। সেদিন প্রিয়তার 25তম জন্মদিন ছিল। প্রিয়তা সাদনানের থেকে উপহার স্বরূপ মৃতা সওদাগরকে দেশে আনার প্রস্তাব রেখেছিল সাদনান এর কাছে। সাদনান আশ্বাস দিয়ে বলেছিল আনবে, কিন্তু সমস্যা হলো মৃতা সওদাগর আসতেই কিছুতেই রাজি নয়। সে আসবে না। সে এখন বিদেশে তার ভাইয়ের বাড়িতে আছে, তিনি সেখানেই থাকবে। শফিক সওদাগরও নিজেও চেষ্টা করেছেন, তবে মিতা সওদাগর রাজি নয়। তার সাথে সাদনান একটু আগেও মিতা সওদাগরের সাথে কথা বলেছে। তার শেষ কিছু উক্তি ফোনে রেকর্ড করে রেখেছিল, আর প্রিয়তা সেগুলো একটু আগে যেগুলো শুনে সাদনানের ফোন থেকে শুনেছে। তবে কথাগুলো ভীষণ স্নেহময় ছিল। সাথে কি ছিল প্রিয়তা জানে না, তবে তার মায়ের জন্য কষ্ট হচ্ছে। আর তাই তো না চাইতেও সাদনানের উপর সব রাগ উগড়ে দিয়েছে। সাদনান বুঝতে পারলো প্রিয়তার হাত দুটো শক্ত করে নিজের শক্ত হাতের সাহায্যে বুক হতে নামিয়ে নিয়ে নিজের জড়িয়ে ধরলো প্রিয়তাকে। প্রিয়তার ফুপানো শব্দ শোনা গেল অনেকক্ষণ, যা সাদনানের বক্ষদেশ ভীষণভাবে ক্ষতবিক্ষত করে রক্তক্ষরণ হলো হৃদয়ে। সাদনান বউকে সান্ত্বনার বাণী দিয়ে বলল, মনি তো রাগ করে নেই, তিনি তোমাদের জন্য সব সময় দোয়া করে। কিন্তু আর কোনো কিন্তু না। রাত কয়টা বাজে সে খেয়াল আছে? তার উপর আবার বাসর করতে হবে তো। সাদনানের কথা শুনে প্রিয়তা লজ্জায় নিয়ে গেল, বিড়বিড় করে বলে উঠল, বয়স হচ্ছে, ছেলে বড় হচ্ছে, সেই দিকে খেয়াল আছে? বয়স, সেটা তো তুমি প্রতি রাতেই বুঝতে পারো। আর ছেলে, তার জন্য তো একটা বোনের প্রয়োজন। প্রিয়তা টু শব্দ করে না, কথার সে কোনোদিনও কথায় সে কোনোদিনও পারেনি এ লোকের সাথে, তাই কথা না বাড়িয়ে সাদনানের ড্রেস বের করে দেয়। সাদনান বউয়ের সামনেই রেডি হয়ে নেয়, অতঃপর বেরিয়ে এলো রুম হতে। একটা টেবিলে 5টা বাচ্চা বসে আছে, তার মধ্যে 3টা বাচ্চা বেশ হাসি খুশি, কিন্তু দুইটা বাচ্চা একদম গম্ভীর। দেখে বোঝা যাচ্ছে বয়স কম হলেও এরা ভীষণ ম্যাচিওর। ইনিয়া এখানে সবার বড়, কিন্তু আর আচরণ প্রকাশ করে যেন বাচ্চা। আর তুরাগ, সে তো বাবা মায়ের বাধ্যগত, ঠিক যেন কবির খান, আর সে তার বাবাকে অনুসরণ করে।
আর আয়ান মাইশার ছেলে মিশান, সে ভীষণ দুষ্টু। পাশেই সারা আর রাহানের ছেলে সোহান বসে দুষ্টুমি করছে। যদিও দুষ্টুমির অ্যাওয়ার্ড দেওয়া হতো, তবে প্রথম হতো, আর যদি প্রথম না হয় দ্বিতীয় সে হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আজ এখানে সবাই ছোট ওয়াজিদ আর রিধির মেয়ে, কতই হবে, এই তো হবে 1.5 বছর। দেখতে যেন একদম কার্টুনের মতো। সেই প্রথম বাংলাদেশে এসেছে, তাও আবার সপ্তাহ আগেই। খুব বেশি একটা কারোর কাছে যায় না, বাবার কোলেই ঘাপটি মেরে বসে আছে। তবে মাঝে মাঝে হাসছে আর দুষ্টুমি দেখছে। পাশের টেবিলে রিধি, সারা, মাইশা, তিনি বসে আছে। একটু আগে কেক কাটা হয়েছে, এখন খাওয়া দাওয়া শেষ। বাহিরে সব মানুষ চলে গিয়েছে, শুধু কয়েকজন মানুষ রয়ে গিয়েছে। আজ সবাই মির্জা বাড়িতে থাকবে। রাত প্রায় 11:30। রাহান একটা ক্যামেরা নিয়ে ফিরে এলো। সবাইকে এক জায়গায় জড়ো করে একটা ছবি তুলে সবাইকে এক ফ্রেমে বন্দি করে নিল। ছবি তোলা শেষ, বড়রা সবাই ঘুমাতে গেল, আর বাচ্চারা সবাই বায়না ধরে একসাথে ঘুমাবে। সবাইকে নিচে বড় গেস্ট রুম দেওয়া হলো, সাথে একজন কেয়ারটেকারকেও রুমে থাকতে দেওয়া হলো। সারা নিজেও রুমে এসে ফ্রেশ হয়ে এলো, রাহান নিজেও ফ্রেশ হয়ে এলো। সারা তখনও নিজের শরীরে কিছু কৃত্রিম প্রসাধনী ব্যবহার করছে। রাহান এগিয়ে এলো, বউয়ের খুব নিকট এসে দাঁড়ালো। সারার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে আর কত জ্বালাবে? যাই তো, এই যে তোমার এই রূপ আমাকে ভীষণভাবে জ্বালায়। সারা লজ্জা পেল, মুখ ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রাহান আগলে ধরল। বউকে কষ্ট করে বিছানায় যেতে হলো না আর। ভালোবাসতেই সবটা নিজের করলো। ওয়াজিদ রিধিকে নিয়ে হাঁটতে বেরিয়েছে, আগের সেই পুরনো তাদের স্কুল কলেজ জীবনের সেই জায়গাগুলোতে, যেখানে ওয়াজিদ রিধির জন্য অপেক্ষা করত। সুযোগ পেলে যেই বড় হিজল গাছটার নিচে বসে দুজনের সুখের দুঃখের কথা বলতো, এখন তারা ঠিক সেই জায়গাটায় বসে আছে। রিধি ঠিক আগের মতো করেই ওয়াজিদের কাঁধে মাথা রেখে বসে আছে। আকাশের বিশাল বড় চাঁদ, হয়তো পূর্ণিমা। এখন কয়েকদিন পর আবারও নতুন চাঁদ উঠবে, রোজা আসবে। রোজার কথা মনে হতেই রিধি ওয়াজিদের কাঁধ হতে মাথা তুলে ওয়াজিদের মুখের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমরা আবার চলে যাব? ওয়াজিদ হাসলো রিধির এমন কাতর গলায় প্রশ্নটা শুনে। মেয়েটা ইতালিতে একদম যেতে চাচ্ছে না, আসার পর থেকেই এমন বায়নাটা ধরেছে। এসেছে 1 সপ্তাহ আগে, কিন্তু এই একটা প্রশ্ন হয়তো 14 বার করেছে। ওয়াজিদের মুখে হাসি দেখে রিধির গলা শুকিয়ে এলো। যাচ্ছ কি না? পরপরই ওয়াজিদের কণ্ঠে অনাকাঙ্ক্ষিত কথা শুনে খুশি হয়ে গেল রিধি। শক্ত করে জড়িয়ে ধরল ওয়াজিদকে। ওয়াজিদ নিজেও ধরে। সেখানে বসেই নিজেদের কিছু পুরনো স্মৃতিচারণ করতে লাগলো দুজনে। ঘুমোতে যাব না? একটু বসেন না, দেখছেন না চাঁদটা কত সুন্দর লাগছে আজ। আয়ান অসহায় চোখে চাঁদের আলোয় মাইশার মুখখানায় দিকে তাকিয়ে প্রশ্ন করে। মাইশা আয়নের চুলের ভাঁজে হাত চালাতে চালাতে জবাব দিল, যা আয়নের পছন্দ হলো না। না, আমার ব্যক্তিগত চাঁদ ভয়ঙ্কর সুন্দর। কথা শেষ, উঠে মাইশাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে নিচে নিজেদের জন্য বরাকৃত রুমে চলে এলো। মাইশা লজ্জায় আয়নের বুকে মুখ গুজে রইল। তিন্নি কবিরের জন্য শাড়ি পরেছে। কবির সবসময় এইটুকু চায় তিন্নি তার জন্য রোজ শাড়ি পরুক। তিন্নির নিজেরও এখন ভালো লাগে প্রিয় মানুষটার জন্য নিজেকে সাজাতে। কার না ভালো লাগে, তিন্নিরও লাগে। কবির পাশে বিছানায় বসে 2 হাত বালিশের উপর রেখে থুতনিতে হাত ঠেকিয়ে বউয়ের দিকে তাকিয়ে আছে। তিনি শাড়ি পরে এখন হালকা করে সেজে নিচ্ছে, যা মোটেও কবিরের পছন্দ হলো না। সে নিঃশব্দে বিছানা ছাড়লো, এগিয়ে এলো, বউয়ের হাতে লিপস্টিক কেড়ে নিল। তিনি ফ্যাল করে কবিরের দিকে তাকিয়ে রইল। কবির ঝুঁকে এসে বউকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিয়ে নিজেও তিন্নির উপর নিজের ভর ছাড়ে। গলায় মুখ গুজে নিঃশব্দ কণ্ঠে জানালো, বলেছি না এসব দিবে না। আমার বউ এমনি সুন্দর, যা আমাকে তার প্রেমে বারবার পড়তে বাধ্য করে। তোমার হাসি আমাকে শান্তি দেয়, তোমার এই চোখ দুটি দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। তোমার কণ্ঠ শুনলে আমি সব কষ্ট ভুলে যাই, তখন শুধু তোমায় ভালোবাসতে মন চায়। তিনি শক্ত করে কবিরের গলা জড়িয়ে ধরল। তার আগের 18 বছরের না পাওয়ার সুখ নিয়ে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, বরং তিন্নির মতো তখন দুঃখগুলো পেয়েছে বলেই আজ তার জীবনে এত ভালোবাসা, এত সুন্দর। মানুষ দুঃখ না পেলে সুখের মূল্য বোঝে না।
আয়না ওয়াশরুম হতে বেরিয়ে এলো, হাতে একটা প্রেগনেন্সির কিট। শরীরটা ভীষণ দুর্বল, তাই ওটা হাত থেকে সেন্টার টেবিলে রেখেই বিছানায় শুয়ে পড়লো। রাহাত গিয়েছে বাচ্চাদের দেখতে। রুমে ফিরে এসে সে আয়নার দিকে তাকালো। পরপরই নজর পড়ে সেন্টার টেবিলে রাখা যন্ত্রটার দিকে। এগিয়ে এসে হাতে তুলে নিল যন্ত্রটা। লাল টকটকে 2টা দাগ স্পষ্ট। রাহাত সেটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে বলল, বউকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি দ্বিতীয়বারের মতো বাবা হব। আয়না কিছু বলল না, চুপ করে রইল। তবে পাশ ফিরে ঠিক জড়িয়ে ধরে রাহাতকে। বউ, এটা ঠিক না। আপনি যে করেন সেটা ঠিক। সরি না, বিজি ছিলাম। তবে প্রমিস এই রমজানের পরে নিয়ে যাব। কি হলো প্রিয়তার? কে জানে। ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে এলো আর সাদনান ঝট করে বউকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে ফেলে। প্রিয়তা হাসে। এই লোককে রাগাতে তার এখন ভীষণ ভালো লাগে, অথচ আগে কি ভয়টাই না পেত। একটা কথা বললে 6 বার ভাবতো, কিন্তু অভিমান করে ঠিক থাকতো। তবে এখন আর অভিমান করে না। জীবনে এমনই সব দিক দিয়ে সব পাওয়া সম্ভব নয়। এটাই প্রকৃতির নিয়ম, মেনে নিতে হবেই। প্রিয়তাও মেনে নিয়েছে। কোথায় নিয়ে যাবেন? আপাতত ভালোবাসার সমুদ্রে, ঘুরতে? সুইজারল্যান্ড। সাদনান কথা শেষ করে আর দেরি না করে বউয়ের অধর আঁকড়ে ধরল। প্রিয়তা সাদনানের চুল খামচে ধরে। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে দুষ্টু হেসে জানালো, 5 বছর পর ফুল ফ্যামিলি যাচ্ছে। এখন ফ্যামিলি ফুল করতে সদস্য আনার জন্য মিশন শুরু করতে হবে। ভালোবাসা সত্যিই সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়।